আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর উপপাদ্যের বেসিক প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো দেখো যে ত্রিভুজের সর্বসমতার রিলেটেড টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং একটা উপপাদ্য আজকে দেখাবো ইনশাআল্লাহ। দেখো ত্রিভুজের সর্বসমতা বলতে আসলে কি বোঝায়। এখানে দেখো দুইটা ত্রিভুজ আঁকা আছে। একটা ত্রিভুজ ধরো যে এটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে ধরো ডি ই এফ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমি যদি বলি এই ত্রিভুজ দুইটা সর্বসম, মানে এ বি সি আর ডি এফ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে তোমার গিয়ে সর্বসম, তাহলে এটা বোঝায় যে এ বি সি ত্রিভুজের উপরে ডি এফ ত্রিভুজ যদি আমি স্থাপন করি তাহলে এটা একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হবে। মানে তোমার ডান হাতের উপর যদি বাম হাত রাখো, বাম হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুল যদি একসাথে রাখো, যেমন তোমার উপর থেকে নিচে বোঝা যায় না যে আরেকটা আঙ্গুল বা আরেকটা হাত আছে, সেরকম বোঝা যাবে না যে এবিসির নিচে বা এবিসির উপরে ডি এফ ত্রিভুজটা আছে। ঠিক আছে, মানে পারফেক্টলি অ্যালাইন্ড করবে প্রত্যেকটা জিনিস। এখান থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি, এ বি সি আর ডি এফ এই দুইটা ত্রিভুজকে যদি আমি সর্বসম বলি, সর্বসম চিহ্ন এইভাবে দেওয়া হয় যে ডি এফ ত্রিভুজ, এই দুইটাকে যদি আমি সর্বসম বলি তাহলে বলা যায় যে এই ত্রিভুজ দুইটা সব দিক দিয়ে সমান। মানে এ বি সমান ডি বলা যাবে, পরে হচ্ছে তোমার বিসি সমান ইএফ বলা যাবে, বা এসি সমান ডিএফ বলা যাবে, বা আবার প্রত্যেকটা কোণ ধরো যে এ বি সি সমান ডিএফ, পরে হচ্ছে এ সি বি সমান ডিএফই, ডিএফই। আবার ধরো যে বিএসি সমান হচ্ছে ইডিএফ। এই প্রত্যেকটা জিনিস বলা যাবে, একটা জিনিস যদি সর্বসম হয় তাহলে বলা যাবে, এটা বলা যাবে। আবার বিপরীতভাবে এটাও বলা যায় যে এই কয়টা জিনিস যদি হয় একটা জিনিসের বা দুইটা ত্রিভুজের মধ্যে এই কয়টা সিনারিও যদি মিলে যায় তাহলে ওই ত্রিভুজটাকে বলা হয়, ওই ত্রিভুজ দুইটাকে বলা হবে সর্বসম, মানে পারফেক্টলি অ্যালাইন্ড তারা। এখন মাঝে মাঝে এই শর্তগুলার মধ্যে দুই তিনটা মিললেই পুরা ত্রিভুজটা সর্বসম হয়ে যায়। এই জিনিসটা আমরা একটু এখন দেখব। দেখো যে আমাদের বইয়ের মধ্যে দেখবা যে বাহুকোণ বাহু উপপাদ্য নামের একটা জিনিস লেখা আছে, এটা বুঝার এখন দরকার নেই। ধরো যে তোমার এই যে একটু আগে যে ত্রিভুজগুলো আঁকলাম সেরকমই দুইটা ত্রিভুজ আছে, এ বি সি আর ডি এফ আছে। ওকে, তো বলা হলো যে তোমার এ বি আর ডি ধরো সমান, আর ধরো বি সি আর ইএফ এই দুইটা সমান। কি বললাম যে এ বি আর ডিই হচ্ছে সমান, আর বিসি আর ইএফ হচ্ছে সমান। আচ্ছা, আর তার এই দুইটা যে বাহু আছে একটা ত্রিভুজের এ বি আর বিসি, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, আর যে ডি আর ইএফ এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, এরা যদি সমান হয়, অর্থাৎ এ বি সি ইজ ইকুয়াল টু যদি ডি ই এফ হয়, দেখছো মাত্র কয়েকটা শর্ত আছে, একটা দুইটা তিনটা শর্ত। এই তিনটা শর্ত যদি মিলে তাহলে বলা যায় যে এই ত্রিভুজটা সর্বসম। কেন বুঝলাম? এটা এক্সপেরিমেন্টেড, বুঝছো? তুমি আইকা দেখবা একটা ত্রিভুজের দেখবা দুইটা বাহু সমান দিলা এবং তাদের অন্তর্ভুক্ত কোণ ধরো 30 ডিগ্রি দিলা, দেখবা যে এই বাহুটা অটোমেটিক, এই যে এই দুইটা বাহু আছে এগুলো অটোমেটিক মিলে যাবে। অর্থাৎ একটার উপর আরেকটা প্রতিস্থাপন করলে উপর থেকে নিচেরটা দেখা যাবে না। বোঝা গেছে? ঠিক একইভাবে এই যেহেতু এই যে দেখো, যেহেতু বাহু একটা বাহু আরেকটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত মাঝের যে অন্তর্ভুক্ত কোণ, এই তিনটা সমান হইলেই আমরা বলতে পারতেছি যে এই ত্রিভুজ দুইটা সর্বসম। ঠিক আছে, তাহলে এই জন্য এটাকে বলা হইতেছে বাহু কোণ বাহু উপপাদ্য। বাহু কোণ বাহু এই তিনটা যদি মিলে যায় তাহলে বলা হয় ত্রিভুজ দুইটা পারফেক্টলি সর্বসম। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কি ত্রিভুজের সর্বসমতার বাহু কোণ বাহু উপপাদ্য। এরপর দেখো যে বাহু 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 উপপাদ্য নাম শুনে এখন বুঝতে পারতেছো যে এই যে ধরো যে এ বি সি, এই ধরো ডি এই ই আর এই এফ, ধরো যে এ বি আর ডিই সমান, এটা আর এটা সমান, এটা আর এটা এই কয়টা হচ্ছে সমান।
ত্রিভুজের তিনটা বাহু যদি পরস্পর সমান হয়, ধরো এ বি সমান ডি, বিসি সমান ইএফ আর এসি সমান ডিএফ, এই ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে এই কোণগুলো অটোমেটিক মিলে যাবে। এই কোণগুলো কী হবে? অটোমেটিক মিলে যাবে। তখন আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের উপরে ওই ত্রিভুজটা মানে এবিসির উপর যদি ডিএফ স্থাপন করি তাহলে সেটা পারফেক্টলি কী হবে? অ্যালাইন্ড হবে, অর্থাৎ সর্বসম হবে। যেহেতু তিনটা বাহুর উপরে আমরা নির্ভর করতেছি সেজন্য আমরা বলতেছি শর্ত এখানে তিনটা, এই জন্য আমরা এই যে বাহু 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 ত্রিভুজের সর্বসমতার বাহু 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 উপপাদ্য, ঠিক আছে। এরপর আসো এবারও তুমি বুঝতে পারতেছো কোন বাহু কোন উপপাদ্য। ধরো এই যে এটা আবারও এ বি সি, এটা ধরো ডি ই এফ, কোন বাহু কোন? আচ্ছা ধরো ত্রিভুজের এই কোনটা আর এই কোনটা, ঠিক আছে, এটা এইটা এইটা এইটা, এই দুইটা সমান মানে এ বি সি ডি ই এফ আর ধরো এ সি বি ডি এফ ই, এই দুটা সমান এবং এই দুইটা কোণকে যেই বাহুটা ধারণ করে আছে সেই বাহু দুইটাও সমান, অর্থাৎ বিসি আর ইএফ এই জিনিসগুলো যদি সমান হয় তাহলেও বলা যায় যে এ বি সি আর ডি ই এফ এই ত্রিভুজ দুটা পরস্পর সর্বসম, পারফেক্টলি অ্যালাইন্ড। ওকে, তা এই যে এইগুলো যদি সমান হয় না তাহলে দেখবে যে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু অটোমেটিক মিলে যাবে আর কি, বুঝছো? এই জন্য জিনিসটাকে সর্বসম বলা হয়। এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। এখন এগুলো আমরা কেন পড়তেছি? এই যে বাহু কোন বাহু, পরে হচ্ছে বাহু 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 কোন বাহু কোন, এগুলো পড়ার মাধ্যমে দেখবা যে সামনে কিছু উপপাদ্যগুলোতে আমরা একটা জিনিসকে সর্বসম দেখাইতে পারলে আমরা উপপাদ্যে কিছু সুবিধা পাবো, সেই জিনিসগুলো দেখবা সামনে। আচ্ছা দেখো আরেকটা আছে অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ নাম শুনে বুঝতে পারতেছো জিনিসটা সমকোণী ত্রিভুজ অবশ্যই হতে হবে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। ধরো যে এবিসি, আবারও এবিসি, এটা ধরো ডি ই এফ, এই দুইটা তো অবশ্যই সমকোণ হইতেই হবে। অতিভুজ আর ধরো যে কোনো একটা বাহু এসি আর ডি, অতিভুজ ধরো যে অতি লিখতেছি সংক্ষেপে আর কি, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু যদি অতিভুজ ডিএফ হয়, ওকে, আর যদি বিসি সমান ইএফ হয় তাহলেও বলা যাবে যে, তাহলে দেখবা যে এ বি আর ডি অটোমেটিক সমান হয়ে গেছে। এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে এ বিসি তখনও বলা যাবে যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ পারফেক্টলি অ্যালাইন্ড। এই যে এই কয়টা জিনিস পড়লাম, চারটা, একটা দুইটা তিনটা, বাহু কোন বাহু, বাহু বাহু বাহু, হচ্ছে কোন বাহু কোন, অতিভুজ বাহু, এই যে এই চারটা জিনিস পড়লাম না, এই চারটার সামনে কাজ আছে। এই চারটা যদি জানো সামনে উপপাদ্যের প্রমাণে কিছু সুবিধা পাবা। এখন দেখো তোমাদের বইয়ে একটা উপপাদ্য আছে, উপপাদ্য 14, সেখানে বলা আছে যে ধরো যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। আচ্ছা পড়লাম আর কি। ধরো একটা ত্রিভুজ আছে এবিসি, ঠিক আছে, এখন এবিসি ত্রিভুজের বলছে যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ধরলাম যে কোনো দুইটা বাহু কি এবি আর এসি বাহু, যে কোনো দুইটা বাহু বলছে, আমি ধরলাম সেই দুইটা বাহু হচ্ছে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এখন দুইটা বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম, এবি এর মধ্যবিন্দু হচ্ছে এইটা আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ধরো এইটা, ঠিক আছে। এখন মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এই যে টানলাম সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। তৃতীয় বাহু কোনটা? এই যে দুইটা বাহু তো আগে বললাম, তৃতীয় বাহু হচ্ছে এই যে এটা, বুঝা গেছে? তৃতীয় বাহু হচ্ছে এই যে এটা, আর এই যে আমাদের সংযোগ রেখাংশ যেটা বললাম, ওকে। আচ্ছা, দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ আমাকে প্রমাণ করতে বলা হইতেছে যে ধরো এটার ধরলাম হচ্ছে ডি আর ই, হ্যাঁ। আচ্ছা, আমারে প্রমাণ করতে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করবা কি বলছে, ডিই সমান্তরাল
বিসি তৃতীয় বাহুর সমান্তরাল, এই যে সংযোগ রেখাংশ সেটা তৃতীয় বাহু হচ্ছে বিসি, তার সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল চিহ্নটা এইভাবে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, এবং যে সংযোজক রেখাটা টানলাম না সেটা হচ্ছে বিসি এর অর্ধেক। অর্থাৎ আমাকে প্রমাণ করতে বলা হইতেছে যে ডিই হচ্ছে হাফ অফ বিসি। এতটুকু বুঝতে পারছো কিনা সেটার উপরেই তোমার পরবর্তী বোঝা নির্ভর করবে। আশা করি এতটুকু হচ্ছে তোমরা বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো যে তোমাদের এখন আমরা তো প্রমাণে আসতেছি। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ করা যায় আসলে, কিভাবে আমরা প্রমাণ করবো যে ডি আর বিসি সমান্তরাল? এখন আমরা যেভাবে আঁকছি ওখানে তো মনে হইতেছে সমান্তরাল, কিন্তু এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এখন ধরো দুইজন ঝগড়া লাগছে, হ্যাঁ, কেউ দেখা বুঝা যাইতেছে যে এ লোকটা ঠিক, বি লোকটা ঠিক না, ঠিক আছে। এখন দেখা তো বোঝা যাইতেছে, কিন্তু এখন এ এর দৃষ্টিতে এ ঠিক, বি এর দৃষ্টিতে বি ঠিক, হ্যাঁ। এখন থার্ড পার্টি তো একজন লাগবে, যে আইসা প্রমাণ করে দিতে পারবে যে আসলেই তারা ঠিক আছে। এখন আমাদের সে থার্ড পার্টি রাখতে হবে। সেটা কি? ধরো এটা হচ্ছে প্রমাণের কিছু স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ। তোমরা যখন আরো প্র্যাকটিস করতে থাকবে উপপাদ্য তো আমরা একসময় মুখস্থ করতাম, তো মুখস্থ বাদ দাও, মুখস্থ করবা কিন্তু এত মুখস্থ করো না যে পরীক্ষার আগে ভুলে যাও সব কিছু। তো যাই হোক, দেখো এই জায়গায় আমাদের কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, যে থার্ড পার্টি রাখতে হবে। থার্ড পার্টিটা কি? ধরো যে ডিই যে রেখাটা আছে সেটাকে আমি এমনভাবে বর্ধিত করলাম, বাঁকা হচ্ছে সমস্যা নেই, এমনভাবে বর্ধিত করলাম যাতে ডিই আর এই যে ইএফ এফ পর্যন্ত ধরো বর্ধিত করলাম যাতে ডিই সমান ইএফ হয়। এরপরে আমি এই যে সিএফ যেটা আছে এটা একদম যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি কি বললাম যে কি করব, যে ডিই কে এফ পর্যন্ত, এটা তোমার যে বই বিশেষ নির্বাচন যেটা আছে সেটা এফ পর্যন্ত বর্ধিত করি, যাতে যাতে না বলে বলা উচিত যে এমনভাবে বর্ধিত করি, যাতে কি ডিই সমান ইএফ হয়। আর আমি লাস্টে কি করছিলাম, সিআরএফ যোগ করে দিছি না, এটাও লিখে দিলাম, সিএফ যোগ করছি বা যোগ করি। ওকে, এটা হচ্ছে তোমার বইয়ের বিশেষ নির্বাচন বা বিনি বলতে পারো। যাই হোক, আমি এত ফর্মালিটির মধ্যে না যাই, আমরা ডিরেক্ট প্রমাণে আসি। ধরো প্রমাণের মধ্যে আমাদের একটা জিনিস দেখব যে আমি এই জিনিসটা কিভাবে প্রমাণ করতে পারি। আমি আগে প্রমাণ করব, তারপর আমি বুঝাবো যে কেন আমি এই স্টেজগুলোতে আসছি, হ্যাঁ। তো দেখো, আমি প্রথমেই দুইটা ত্রিভুজ নিব, ADE ও CEF। এই দুইটা ত্রিভুজের মধ্যে কালার একটু চেঞ্জ করে নিই, নাহলে ভালো লাগে না। ADE আর CEF এর মধ্যে আমরা একটা জিনিস দেখছি যে এই যে দেখো ডি আর ইএফ হচ্ছে সমান, ডিই সমান হচ্ছে কি সিএফ। এটা কি, এটা কেমনে বুঝলাম? এটা বুঝার কিছু নাই, এটা যেটা আমি আঁকছি এইভাবে, ঠিক আছে। এটা আগে তো বলে নিছি, চালাকি করছি। আচ্ছা, এখন এডি আর সিএফ এর মধ্যে আমি দেখলাম যে ডি আর সিএফ সমান হয়েছে কেমনে, এটা আমি আঁকছি এইভাবে, বা অঙ্কনানুসারে না কি বলে এটারে, অঙ্কনানুসারে এটা আমি অঙ্কন অনুসারেই পাই গেছি। ওকে, আচ্ছা, ডি সমান সিএফ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, যে আমরা কি বলতে পারি না যে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু? বলতে পারি কি? এটা তো আসলে বলাই আছে, যে আমরা তো এরকমই করছি, যে বলাই আছে যে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। সো আমরা এটা বলতে পারি কিনা যে এডি আর ডিবি হচ্ছে সমান, এডি আর ডিবি কি সমান? তো যাই হোক, সেটা এখন কাজ না। ডি যেহেতু তোমার এটার মধ্যবিন্দু আর ই যেহেতু এই বাহুটার মধ্যবিন্দু, তাহলে আমি এটাকে বলতে পারি কিনা দেখো তুমি, দেখো, হ্যাঁ, ই যেহেতু তোমার এটার মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি কিনা যে এই সমান সি। কেন বলতে পারতেছি? ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু,
মধ্যবিন্দু। আচ্ছা করলাম, এরপরে দুইটা বাহু হয়ে গেল। এবার দেখতে পারতেছ, এবার দেখো যে এইটার এটা কি সমান বলা যায়? বলা যায় না? অবশ্যই বলা যায়। এই যে দেখো যে এই একটা রেখা আর এই একটা রেখা, দুইটা রেখা টানছি, মাঝখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এগুলোকে কি বলে? বিপ্রতীপ কোণ। কি বলবো এটারে? এ ই ডি ইজ ইকুয়াল টু সিই এফ। এটারে কি বলবো? বিপ্রতীপ। বিপ্রতীপ কোণ, এই জন্য এগুলা সমান। এগুলা বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসবো মেইন ক্যাচ। এবার দেখো একটা জিনিস পাই গেছি, বাহু বাহু কোণ বা বাহু কোণ বাহু সমান হচ্ছে। তা আমরা একটা উপপাদ্য একটু আগে পড়ে আসছি, এই যে বাহু কোণ বাহু, এই দুইটা, এই তিনটা শর্ত যদি মানে, তাহলে দুইটা ত্রিভুজকে কি বলা যায়? সর্বসম। তো এই জায়গায় সেম ভাবে এই ত্রিভুজ দুইটাও সর্বসম বলা যায় না? এ ডি ই সর্বসম সিই এফ। এখন আমি যে সর্বসম প্রমাণ করলাম, সর্বসম প্রমাণ করার পরে একটা জিনিস আসে, সেটা হইতেছে গিয়ে সর্বসম প্রমাণ করার পরে তো মানে এটা কি এটার উপর একদম পারফেক্টলি অ্যালাইন না? তো তাহলে দেখতেছো যে এটা যখন সর্বসম আমি বলে ফেলতেছি, আর মানে এটার প্রত্যেকটা বাহু এটার প্রত্যেকটা বাহু সমান হয়ে গেছে। তাহলে এই সর্বসম হওয়ার পরে আমরা একটা জিনিস বলতে পারি কিনা, আমার মনে হয় পরের পৃষ্ঠায় যাওয়া উচিত, পরের পেজে যাওয়া উচিত। আচ্ছা পরের পেজেই গেলাম, এখন আরেকবার চিত্র রাখতে হবে আর কি। চিত্র আঁকায় ঝামেলা আছে। ধরো একটু বাঁকা হয়েছে, প্যারা নাই, মানায় নাও, বুঝতে পারলে। এ বি সি কি ছিল? ডি ই এফ ছিল, তাই তো? আচ্ছা, তো আমি বলছিলাম যে এ ডি, এটা কি? ও ই। আচ্ছা এ ডি ই আর সিইএফ এই দুইটা ত্রিভুজ হচ্ছে তোমার কি সর্বসম। তো একটা জিনিস যদি সর্বসম হয়, আমরা আগেই প্রমাণ মানে কি প্রমাণ মানে কি, আমরা আগেই দেখছি যে এই আর ইসি হচ্ছে সমান, হ্যাঁ, আর ডি আর ইএফ সমান। বাকি রইল কোনটা? বাকি রইল এইটা, এ ডি আর সিএফ। তো যেহেতু জিনিসটা সর্বসম হয়ে গেছে, বাকি বাকি ত্রিভুজটা, বাকি যে বাহুটা আছে সেটাও অবশ্যই সমান হবে, যেটা আমরা আগে দেখে আসছি। তো ধরো যে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু সর্বসম, তাই আমরা বলতে পারতেছি যে এডি সমান সিএফ। কেন বলতে পারতেছি? এই যে দেখো, এই যে সর্বসম বলছি না, সর্বসম, সর্বসম বলার কারণ কি, এটার এটা সমান হয়ে গেছিল, হ্যাঁ, এটার এটা সমান হয়ে গেছে। তারপরে এটার এটা তোমরা আগে সমান বলছি, এই যে ডি সমান সিএফ, পরে এই সমান সিই বলছি না, এই সমান বলছি। এখন সর্বসম হওয়ার পরে কি বলছি না, একটা পারফেক্টলি অ্যালাইনড হবে। তো পারফেক্টলি অ্যালাইনড যখন হবে, এই ডি আর সিএফ, এই যে এই দুইটা বাহু অটোমেটিক সমান হয়ে যাবে। তো আমরা এটা বলতে পারতেছি এডি সমান সিএফ। এখন আমরা আরেকটা জিনিস বলতে পারতেছি সর্বসমতার খাতিরে, দেখো দেখো কিন্তু, হ্যাঁ, আরেকটা জিনিস বলতে পারতে, সর্বসম হলে কি শুধু বাহুগুলো সমান হয় না, কোণগুলো সমান হয়? কোণগুলোও সমান হয়, যেহেতু পারফেক্টলি অ্যালাইনড হতেছে। কোণ সমান না হলে কিন্তু অ্যালাইনড হওয়ার কথা না। ওকে, তো এডিই ইজ ইকুয়াল টু তোমার বলতে পারো ই এফ সি, এই যেটা এডি সমান ইএফসি, এই দুইটাও সমান বলতে পারতেছি কার খাতিরে? যেহেতু এটা সর্বসম, পারফেক্টলি অ্যালাইনড হবে, এই জন্য আমরা বলতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা জিনিস প্রিভিয়াস ক্লাসে, ক্লাস নাম্বার 1-এ আমরা একটা জিনিস দেখছি যে একান্তর কোণ নামের একটা জিনিস আছে। একান্তর কোণ কখন হয়? আমরা দেখছিলাম যে দুইটা যদি রেখা সমান্তরাল হয় এবং একটা যদি তাদের ছেদক হয়, একটা রেখা যদি তাদের ছেদক হয়, তাহলে যে এই কোণটা আর এই কোণটা ধরো কি হবে? সমান হবে। বুঝতে পারছি? এটা আগের ক্লাসে দেখে আসছি, যারা আগের ক্লাস দেখো নাই তারা দেখে আসো, এই প্লে লিস্টে আছে ক্লাস নাম্বার 1 আর কি। তো যাই হোক, আমরা এটার খাতিরে এটা বলতে পারতেছি এটা সমান, এবং এটা কীভাবে বলতেছি, এটা একান্তর কোণ হয়ে যাচ্ছে। কেন? কেন? ওই যে বললাম সর্বসম প্রমাণ করার কারণে এই কোণগুলাও কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। এবং এই কোণ যেহেতু সমান হয়ে যাচ্ছে, আমরা
আবার সমান হওয়ার শর্ত হচ্ছে একান্তর কোণ। বুঝতে পারতেছি যে একান্তর কোণ হয়ে গেছে এই দুটা সমান হয়েছে, এগুলারে তাহলে একান্তর কোণও বলা যায়। তাহলে আমরা একান্তর কোণ কখন আসে? দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাই না? দুইটা রেখা সমান্তরাল না হলে কিন্তু একান্তর কোণ হয় না। তাহলে আমরা বলতে পারতেছি যে এ বি আর সি এফ রেখা, মানে এই যে এই যে পুরাটা রেখা আর এই যে এটা কি হবে? সমান্তরাল হবে। এ বি আর সি এফ যদি সমান হয় তাহলে আমরা একইভাবে বলতে পারি না যে এ ডি আর সি এফ সমান? আর এ ডি আর সি এফ সমান হলে আমরা বলতে পারি না যে বিডিও সমান, বিডি সমান্তরাল সি এফ। বলতে পারতেছি? হ্যাঁ, অবশ্যই বলতে পারতেছি। আর আরেকটা জিনিস দেখো, যে আমরা কি এটা বলতে পারি না যে এডি সমান বিডি? কেন বলতে পারতেছি এডি সমান বিডি? কারণ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ডি এবি এর মধ্যবিন্দু, ওকে? ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এই জন্য এটা বলতে পারতেছি। আচ্ছা, তাহলে এটার শর্ত ধরে আমরা একটু আগে জেনে আসতেছি যে দেখো কোন জায়গায় জানি, সরি এই জায়গায় আছে, এই যে এডি সমান আবার সিএফ। দেখো এডি সমান কি হয়? সিএফ। আবার আমরা এই জায়গায় জানতেছি এডি সমান বিডি। তাহলে দেখো তো আমরা লিখতে পারি কিনা যে বিডি সমান সিএফ? লিখতে পারতেছি? এডি সমান সিএফ যদি হয় আর এডি সমান বিডি হয় তাহলে বলা যায় না, এটা যদি সমান হয় তাহলে বলা যায় না বিডি সমান ও সিএফ। তাহলে আমরা একটা জিনিস দেখো, আমরা বলতে পারতেছি যে বিডি আর সিএফ হচ্ছে সমান্তরাল, আবার বিডি আর সিএফ হচ্ছে সমান। বিডি আর সিএফ সমান্তরাল এবং বিডি আর সিএফ সমান। তাহলে আমরা সামান্তরিকের একটা জিনিস পাচ্ছি না, যে একটা চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় এবং তারা যদি সমান হয় তাহলে সেটাকে সামান্তরিক বলা যায় না। তাহলে আমরা একইভাবে এটাকে বলতে পারতেছি যে বিডিএফসি বা বিডিসিএফ, যা ইচ্ছা বলো না, বা সিবিডিএফ বলো, এটা একটা সামান্তরিক। এই যে এই শর্তগুলোর আন্ডারে, এই যে শর্ত আর এই শর্ত, এই দুইটার প্রেক্ষিতে আমরা বলতে পারতেছি বিডিএফসি একটা সামান্তরিক। এখন সামান্তরিক বলে আমার লাভ কি হয়েছে? সামান্তরিক বলে আমার লাভ হয়েছে যে আমি সামান্তরিক যেহেতু প্রমাণ হয়ে গেছে, আমরা বলতে পারবো যে ডিএফ সমান ও বিসি। যেহেতু সামান্তরিক সেহেতু আমরা বলতে পারবো যে ডিএফ সমান বিসি, কারণ সামান্তরিকের দুই জোড়া বাহু সমান্তরাল এবং সমান, পরস্পর সমান। তো ডিএফ সমান আমরা লিখতে পারি যে ডিএফ তৈরি হয়েছে কি দিয়া? ডিই আর ইএফ দ্বারা। এখন আরেকটা জিনিস দেখো, যে একটু আগে জানছি, একটু আগে বলতে প্রথম দিক দিয়ে ডিই সমান সিএফ, এই যে হলুদ করে দেওয়া ডিই সমান সিএফ, সরি ডিই সমান ইএফ। সিএফ কোন দুঃখে লিখলাম? আস্তাগফিরুল্লাহ, ডি সমান ইএফ, হ্যাঁ, ডি সমান ইএফ, ভুল বুঝো না। তো ডি সমান ইএফ আমরা জানি, তাহলে ইএফ কে আমরা ডি লিখতে পারি, ডিই আর ডিই দুইটা সমান। তাহলে আমরা কিভাবে লিখতে পারতেছি? 2ডিই সমান বিসি, আবার লিখতে পারতেছি ডিই সমান হাফ অফ বিসি। আমাদের প্রমাণ করার বিষয় কিন্তু এটাই ছিল, ডি সমান হাফ অফ বিসি প্রমাণ করো আর ডি সমান্তরাল বিসি প্রমাণ করো। আর ডি সমান্তরাল বিসি তো হয়েই যাচ্ছে, যেহেতু এটা সমান্তরাল। তো আমরা বলতে পারতেছি ডি, যেহেতু সামান্তরিক সেহেতু আমরা বলতে পারছি ডি সমান্তরাল বিসি, ঠিক আছে? বা ডিএফ সমান্তরাল বিসি বলা যায়, ঠিক আছে, যেহেতু সামান্তরিক। এখন আসো আমরা এই প্রসেসে কেন আসলাম। প্রথম থেকে দেখো যে আমাদের বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। আমি প্রথমেই করছি কি এই যে ই বিন্দু থেকে মানে বাহুটাকে তোমার এমনভাবে বর্ধিত করছি যাতে ডি সমান ইএফ হয়। আচ্ছা, এখন দেখো যে এরকম করে একটা ত্রিভুজ গঠন হয়েছে সিএফ। এখন আমরা এডি আর সিএফ ত্রিভুজ দুইটা নিয়েছি। নেওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে দুইটা ত্রিভুজ আমি পাই গেছি, ঠিক আছে? এইটার মাধ্যমে আমি একটা জিনিস আনার চেষ্টা করব, সেটা হচ্ছে কি, ওই যে তুমি দেখলা সামান্তরিক আনছি, এটার মাধ্যমে একটা সামান্তরিক ফর্ম হয়েছে, ঠিক আছে? দেখছো সামান্তরিক ফর্ম হয়েছে। এই ত্রিভুজটা যা কথা, এই ত্রিভুজটা তাই কথাই তো, যেহেতু দুইটা সমান্তরাল মানে দুইটা সর্বসম, ঠিক আছে? এই দুইটা হচ্ছে সামান্তরিকের মাধ্যমে আমরা প্রমাণে আনছি যে এই ত্রিভুজটাই যেহেতু এটা সমান হচ্ছে, তো সামান্তরিকের মাধ্যমে আমরা প্রুফ করতে পারছি
যে ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল, আর ডিই হচ্ছে হাফ অফ বিসি। বুঝতে পারছো কেন আমরা এইভাবে আনছি? আমরা ফার্স্টে সামান্তরিক আনার চেষ্টা করছি একটা জিনিসকে, সামান্তরিক এনে তারপর বলছি যে ডিই আর বিসি হচ্ছে গিয়ে তোমার যেহেতু সামান্তরিক সেহেতু সমান্তরাল। হ্যাঁ, আর আগে থেকেই একটা থার্ড পার্টি আনছি, থার্ড পার্টি আনার পরে আমি জানাই দিলাম যে এই বাহু এই ত্রিভুজটা যা, এই ত্রিভুজটাও তা, এই যে এই ত্রিভুজটা যা, এই ত্রিভুজটা তা, এটা করার ফায়দা কিন্তু আমরা দেখছি যে এই ত্রিভুজটা যা, এটার ফায়দা হচ্ছে এই যে এইগুলা আসছে, এই যে একান্তর কোণ সমান হয়ে গেছে, তারা সমান, এগুলা করার কারণে আমার জিনিসটা সামান্তরিক প্রুফ করতে সুবিধা হয়েছে। বুঝছো, আমার মেইন কাজ ছিল এই জায়গায়, মেইন স্ট্র্যাটেজি এই জায়গায় হচ্ছে একটা সামান্তরিক আনবো, এমন সামান্তরিকের যা যা বৈশিষ্ট্য আমার দরকার হয় সেটার মাধ্যমে সেটা আমি জানানোর চেষ্টা করব, সেটার মাধ্যমে প্রুফ করব। যেমন দেখো, এই জায়গায় আমার যদি সামান্তরিক একটা জিনিস আনতে হয় তা আমার অবশ্যই বলতে হবে যে এটা একটা জিনিস যদি সামান্তরিক হইতে হয় তাহলে অবশ্যই তার একজোড়া বাহু হইতে হবে সমান্তরাল, যে বিডি আর সিএফ আমার আগেই প্রমাণ করতে হইতো যে এই যে এটা, এটার এটা সমান্তর, এটার এটা সমান হবে। এখন এটা তো আমি হুদাই সমান করতে পারি না, এই যে এইটার মাধ্যমে তো আমার প্রুফ করতে হইতো, তাই না? এই জন্য আমি আগেই বলে নিছি যে এই যে এটা আর এটা হচ্ছে সমান। বুঝতেছ? এইটার মাধ্যমে এটা আনছি, এটার মাধ্যমে এটা আনছি। আশা করি তোমরা আরেকটু চিন্তা করলেই বুঝতে পারবা কেন কি করছি। এগুলো একটা স্ট্র্যাটেজি। তো এটার মেইন স্ট্র্যাটেজি আমরা এটা প্রমাণ করার, সেটা জানছি, সেটা হচ্ছে একটা জিনিসকে সামান্তরিকে আনা। সামান্তরিকে আনার জন্য যা যা করা লাগছে আমি তা করছি। এখন সামান্তরিকে আনার ফলে আমরা একটা জিনিসকে প্রুফ করতে পারতেছি যে এই যে এটা আর এটা সমান্তরাল, এরপরে এই দুইটা এমনভাবে আঁকছি যাতে অর্ধেক হয়। দেখছো, অনেক কিছু করছি। আশা করি তোমরা আর একটু চিন্তা করলে জিনিসটা বুঝতে পারবা। সব কিছু তো আর ধরায় দেওয়া যাবে না, তুমি চিন্তা করলে বুঝতে পারবা। আর দেখো, এই যে পরবর্তীতে এই যে দুইটা উপপাদ্য আছে তোমাদের বইয়ে, উপপাদ্য 11 আর 12, এগুলো খুবই সহজ। তুমি এই দুইটা যদি দেখো, বই থেকেই দেখো, তাহলে এই যে এতক্ষণ যদি ক্লাসটা বুঝতে পারো তাহলে এগুলো অটোমেটিক বুঝে যাবা। এতক্ষণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আশা করি তোমরা পরবর্তী ক্লাসও দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।